সো অনেকেরই কোশ্চেন থাকে যে আসলে যখন আমি ইউকেতে যাব আমার শুরুর দিকে আসলে আমাকে কি কাজ করা উচিত, কি ধরনের প্রবলেম আমরা ফেস করি। আমার সময় থেকে বিআরপি কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। এটা শুধু আমাদের জন্য না, এটা সবার জন্য। ইউকেতে ওরা কমপ্লিটলি ডিজিটালাইজড ওয়েতে চলে যাচ্ছে প্ল্যাটফর্মে, যেখানে ই ভিসার মাধ্যমে তারা সকল ভিসা প্রসিডিউরটা করে থাকবে। সো ইউনিভার্সিটি যেদিন ফার্স্ট দিন ভাই ইউনিভার্সিটিতে গেলেন, ইউনিভার্সিটির কেমন লাগলো? কি কি ফ্যাসিলিটিস ভাই আছে যেটা ভাই আপনার প্রিভিয়াস ইনস্টিটিউশনে ছিল না, এবং ইউনিভার্সিটি কালচার, ক্লাসরুমের এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি, দেন ক্লাসমেটস, এই ব্যাপারে ভাই যদি একটু বলতেন ভাই। এমনি ভাই আসলে পড়াশোনার পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিস ফ্যাসিলিটিসগুলি কি কি আছে যেটা মনে করতেছেন যে আসলে স্টুডেন্টের জন্য খুবই বেনিফিটে, যেটা ভাই আপনি সেদিন বলছিলেন যে আসলে একটা স্টুডেন্ট যদি জব পায় সেই কারণে আসলে একটা স্টুডেন্টকে গড়ে তোলা হয় স্টুডেন্ট ইউনিভার্সিটিতে। তো এই ব্যাপারে ভাই যদি কিছু বলতেন। আমার কাছে জিনিসটা ভালো লাগছে আসলে ভাই, আমি তো স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, তো আসলে আলটিমেটলি আমার কাজ তো পড়াশোনা করা, এবং এই পড়াশোনা চাপের কারণে কিন্তু ভাই একটা স্টুডেন্টকে একবারে ফুললি রেডি হয়ে এসে তার জব ফিল্ডে সে যেতে পারতেছে। সো একটা যেই স্টুডেন্ট আসলে আলটিমেট গোল সে একটা প্রফেশনাল ক্যারিয়ারে গিয়ে ভালো করবে, সেই টাইপের স্টুডেন্ট আসলে স্টুডেন্ট যাওয়া উচিত। তো জব অপরচুনিটি আছে, নাই আমি বলবো না। খুব বেশি আছে বা একদম নাই, কোনটার সাথে সহমত নয়। যে জব করতে চায় ওর জন্য জব আছে। মাত্র এক মাস অনুযায়ী ভাই আসলে আপনার কাছ থেকে যে ধরনের আমরা ইনফরমেশন পেলাম, আশা করি ভাই আসলে ইনশাল্লাহ ইন দ্য লং রান ভাই আপনার কাছ থেকে আরও আমরা ইনফরমেশন পাবো। আসসালামু আলাইকুম। তো আপনাদের অনেক পছন্দের ভাইয়া সাগর ভাই নামে আসলে অনেক আমরা সুনাম শুনছি আর কি। সাগর ভাই অনেক সুন্দর করে কথা বলে। তো সাগর ভাই সাকসেস স্টোরি আপনারা দেখেছেন। সাগর ভাই অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে গিয়েছিল। সো ভাবলাম আসলে সাগর ভাইয়ের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে, মানে কি বলে লাভ এট ফার্স্ট সাইট। ভাইয়া যেটা বলতেছিল আর কি, সেদিন ফোন দিয়েছিল যে ভাই আসলে মানে প্রথম দিনই আর কি অ্যাস্ট্রনে গিয়ে ভাইয়ার একটা ভালো লাগে কাজ করছে অ্যাস্ট্রন ইউনিভার্সিটি নিয়ে। সো অনেকেরই কোশ্চেন থাকে যে আসলে যখন আমি ইউকেতে যাব আমার শুরুর দিকে আসলে আমাকে কি কাজ করা উচিত, কি ধরনের প্রবলেম আমরা ফেস করি। কারণ হয়তোবা 5 মাস 6 মাস পরে আসলে আজকের এই কথাগুলি খুব একটা বেশি কাজে লাগে না, বাট ইনিশিয়ালি যেটা স্টুডেন্ট যখন যায় একটা কান্ট্রিতে, তখন আসলে তার একটু কোপ আপ করতে একটু অসুবিধা হয়, যেহেতু ভাইয়া জাস্ট 1 মাস ধরে আর কি ভাইয়া গেল। সো সাগর ভাই কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কেমন লাগতেছে ইউকে লাইফ? কেমন ঠান্ডা পড়ছে? জাস্ট বাস আমরা ক্যাজুয়ালি আড্ডা দিই আর কি, জাস্ট গসিপের মতো ভাই, সিরিয়াস কোনো কিছুই না। সো আসলে স্টুডেন্ট অনেক কোশ্চেন থাকে আর কি, সেই ব্যাপারে কথা বলবো, সেই ব্যাপারে জিজ্ঞেস করবো, প্লাস আপনার কেমন লাগলো প্রথম 1 মাস কেমন ছিল সেই ব্যাপারে ভাইয়া একটু যদি জানাতেন ভাইয়া। কেমন লাগলো ভাইয়া আসলে, প্লেন জার্নিটা কেমন ছিল, একবারে বাংলাদেশ থেকে শুরু করেন ভাইয়া। অবশ্যই, অবশ্যই। প্রথমত সবাইকে আসসালামু আলাইকুম, এবং ইংরেজি নববর্ষের সবাইকে শুভেচ্ছা। 2025 সাল যাত্রায় আমরা সবাই পদার্পণ করেছি। তো ইউকে জার্নি তো অনেক ফ্যাসিনেটিং। প্রথম কথা যদি ইংল্যান্ড এমফাসাইজ করে বলি, যেহেতু আমি ইংল্যান্ডে আছি। আর 4টি দেশের মধ্যে ইংল্যান্ডই সবচেয়ে পপুলার একটা কান্ট্রি এখানে ইউকের মধ্যে। বার্মিংহাম যে শহরে আমি এসেছি, এবং অ্যাস্টন ইউনিভার্সিটি আমার শিক্ষা প্রতিষ্ঠান। তো আলহামদুলিল্লাহ, প্রথমে আসার পরে হয়তো বা যেরকম আমাদের বিদেশ থেকে আমাদের দেশে যখন আত্মীয় স্বজনরা আসে, সবাই বলে যে আসার পরে গরম একটা থাপ্পড় মারলো। তো ঠিক এরকম একটা সিনারিও ছিল আমার জন্য। যখন আসি তখন লিটারালি 1 ডিগ্রি সেলসিয়াস ছিল। সো 40 ডিগ্রি থেকে 1 ডিগ্রিতে নামাটা একটু চ্যালেঞ্জিং ছিল। যতই কিনা লেয়ারিং করেছি, সবকিছুই একটা থিওরিটিক্যাল বেসিসের উপরে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স করতে হয়েছে শীতটা। একটু চ্যালেঞ্জিং ছিল এয়ারপোর্টে থেকে বের হওয়ার পর থেকেই। বাট সামহাউ দি আদার, আমরা তো মানুষ, তো সব সিচুয়েশনে আমাদের ওভারকাম করতে হয়, সেটাই হয় আলহামদুলিল্লাহ। তারপর দেখা গেল যে আমি আমার ক্লাস শুরু হওয়ার অলমোস্ট 20 দিন আগেই আমি এসে পড়ি। তো এখানে আসার পরে আমি প্রথম দিন আমার যে স্টুডেন্ট অ্যাকোমোডেশন রিজার্ভ করা ছিল সেই অ্যাকোমোডেশনে উঠি। ওঠার পর সেকেন্ড ডেতে আমি ব্যাংক অ্যাকাউন্ট এবং আমার ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার, এইগুলো আমি রেজিস্টার করার জন্য আমি স্টেপ আপ করি। তো তখন দেখা যায় আমি যখন ফিজিক্যালি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাই, তখন মোরলেস এভরিথিং সবকিছুতে তারা খুবই হেল্পফুল ছিল। অনেক কনভিনিয়েন্সের সাথে আমি বসে অনলাইন অ্যাপ্লিকেশন করেছি তাদের সামনে। কারণ এখানে ম্যানুয়ালি আমাদের মতো ডকুমেন্টে লিখে লিখে অ্যাপ্লিকেশন গুলো হয় না, সবকিছুই লিঙ্কের থ্রুতে একটা পার্টিকুলার একটা ফরম্যাট আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফিল ইন উইথ ইউর ডিটেলস। সেটাই আমার ক্ষেত্রে ব্যতিক্রম ছিল না। অ্যান্ড অনেকে বলে যে পাসপোর্টের ফটোকপি নিয়ে আসতে হবে, ছবির ফটোকপি নিয়ে আসতে হবে। দে আর কমপ্লিটলি ডিজিটালাইজড। এখানে আপনার সেলফি ইমেজ নেওয়া হবে, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি খুলেন, ওরা আপনার
নিজেরাই সেলফি ইমেজ নিবে এবং আপনার পাসপোর্ট এনএফসির মাধ্যমে, মোবাইলে থাকা এনএফসি টেকনোলজির মাধ্যমে পাসপোর্টটা স্ক্যান করে নেবে। তো আপনার ম্যানুয়ালি এখানে ডিটেল ফিট করারও কোনো স্কোপ নেই। সো হোয়াট এভার ইজ ইন ইউর পাসপোর্ট দ্যাট উইল রিফ্লেক্ট টু ইউর অ্যাকাউন্ট। তো এইটাই প্রসেস ছিল। আপার্ট ফ্রম দ্যাট আমরা ইউনিভার্সিটি থেকে একটা অথরাইজেশন লেটার দিতে হয়েছে যে আমি একটা জেনুইন স্টুডেন্ট। অ্যান্ড আরেকটা বিষয়, আমি বোধহয় অনেকের জন্য এই এক্সপিরিয়েন্সটা হেল্পফুল হতে পারে, আমি সেটাই বলতে চাচ্ছি। আমার সময় থেকে বিআরপি কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। এটা শুধু আমাদের জন্য না, এটা সবার জন্য। ইউকেতে ওরা কমপ্লিটলি ডিজিটালাইজড ওয়েতে চলে যাচ্ছে প্ল্যাটফর্মে, যেখানে ই ভিসার মাধ্যমে তারা সকল ভিসা প্রসিডিউরটা করে থাকবে। তো ই ভিসাতে একটা শেয়ার কোড বলে একটা অপশন থাকে। শেয়ার কোডটা প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এবং বাসানোর ক্ষেত্রে, এই তিনটা জায়গায় আপনাদের শেয়ার কোডের অপশনটা থাকে। এই তিনটা ফিল্ডই আপনাকে ডিসক্রাইব করে যেই শেয়ার কোডটা আপনার জেনারেট হবে, আপনার ই ভিসা ইউকে ভিআই পোর্টালে যাওয়ার পরে ওখানে শেয়ার কোড সবাই অ্যাক্সেস করতে পারবেন। ওইটা কোনো রকেট সায়েন্স না। ফোনে আপনারা যেভাবে একটা অ্যাপ ইউজ করে থাকেন ঠিক ওই রকমই একটা ব্যাপার। প্রথমবার করে কিন্তু সবাই এটার সাথে সাবলীল হয়ে যাবে। তো ঠিক এইভাবেই সব প্রসেস করতে হয়। তো আমার সেইভাবে ব্যাংক স্টেটমেন্ট, সরি, ইউনিভার্সিটি অথরাইজেশন লেটারটা লেগেছে। অনেকের লাগে না, বিআরপি যাদের ছিল ওদের লাগতো না। তো যেহেতু বিআরপি নেই এখন সবার জন্য এটা কম্পালসারি। সো ওইটাই ইউনিভার্সিটিতে আমার যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটিকে ওইটা বলা হয় অ্যাসিস্ট্যান্ট ওয়ান পোর্টাল। ওইখানে আপনার টাইম টেবিল থেকে ধরে আপনার ক্লাস টাইমিংস অ্যান্ড আপনার মডিউলস, আপনার গ্রেডস, তারপর আপনার স্টাডি ম্যাটেরিয়াল এবং আপনার ইউনিভার্সিটিতে যে ডকুমেন্টেশনের অ্যাক্সেস প্রয়োজন ইউনিভার্সিটি থেকে, সবকিছুর জন্য আপনি রিকোয়েস্ট প্রোভাইড করতে হবে। বেসিক্যালি this is the app through which you can actually connect with the university. একটা স্টুডেন্ট সবকিছুর জন্য এনকোয়ারি ওইখান থেকে করতে পারে। প্লাস অ্যাডিশনালি তার পাশাপাশি স্টুডেন্ট সলিউশন সেন্টারও আছে, ওইটা নিয়ে আমি একটু পরে আসছি। সো ওইখানে গিয়ে ব্যাংক স্টেটমেন্ট, মানে ব্যাংক অথরাইজেশন লেটার একটা অপশন ছিল। ওইখানে আমি জাস্ট ক্লিক দ্যাট অপশন, অটোমেটিকলি আমাকে 2টা ওয়ার্কিং ডেজে তারা আমাকে ওই লেটারটা স্যাংশন করে দেয় আমার ইউনিভার্সিটি ইমেইলে, অ্যান্ড আমার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যায়। সো এটা অনেক ভালো একটা দিক। অ্যান্ড সবাইকে এটাই বলবো যারা স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসছে, আপনারা চেষ্টা করবেন এখানে আসার পরে। এখানে সবচেয়ে পুরাতন ব্যাংক হলো গিয়ে লয়েডস। ইউকের জন্য এটা অনেক জনপ্রিয় ব্যাংক, কিন্তু আরো অপশন পাবেন। এইচএসবিসিটা খোলার চেষ্টা করবেন, কারণ এটা ইন্টারন্যাশনাল ব্যাংক আর বাংলাদেশেও এটা শাখা আছে। তো অনেক কনভিনিয়েন্ট হয়ে থাকে যে আপনার ট্রানজাকশন ইন্টারন্যাশনালি করতে হয়। কিছু রেস্ট্রিকশন আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে অবশ্যই বাংলাদেশে আছে, কিন্তু তার বাইরেও বাকি সব দেশের জন্য আপনার দরজায় ব্যাংকের অ্যাকাউন্টেই হয়ে যাচ্ছে। সেটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। এর পাশাপাশি বাংলাদেশে যেমন আমরা বিকাশের সাথে বা রকেটের সাথে এই ধরনের অ্যাপের সাথে সংযুক্ত সব ছোটখাটো আমাদের ট্রানজাকশন করার জন্য, ঠিক এইভাবে মনজো নামে একটা অ্যাকাউন্ট আছে, ওইটা অনলাইন ব্যাংকিং। তো আপনি আসার পরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট জেনারেট করতে মোরলেস 3 থেকে 5 দিন লাগবে, কার্যদিবস। কিন্তু দেখা যাবে সেটা কোনো কোনো ক্ষেত্রে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি ক্রিসমাস ব্রেকে এবং নিউ ইয়ার ব্রেকের সময় আমি এসেছি। তো দেখা গেল তখন ওয়ার্কিং ডেজ খুব কম ছিল, তো আমার জন্য একটু 7 দিনের সময় লেগে গিয়েছিল, 7 ওয়ার্কিং ডেজ। তারপর ডেলিভারির ক্ষেত্রে আমার অ্যাডিশনাল 5 দিন লেগে গেছিল, তো একটু ডিলে হয়েছিল। সেই ক্ষেত্রে মনজো হলো গিয়ে আপনার সেভিয়ার, কারণ এখানে ক্যাশের কোনো ভ্যালু নাই। আপনার কাছে যত টাকাই থাকুক, প্রথম কথা হলো গিয়ে ক্যাশ বেশি আপনি ক্যারিও করতে চাবেন না, এটা আপনার নিরাপত্তার সাথে। সেকেন্ডারি কথা হলো গিয়ে আপনার ক্যাশ ইজ নট অ্যাকসেপ্টেড ইন মোস্ট অফ দ্য প্লেসেস। তো আপনার ওইভাবে নিজেকে ইকুইপ করতে হবে যে আপনি ডিজিটাল ট্রানজাকশন গুলো করতে পারেন, যেভাবে দুনিয়াতে সবকিছুতেই এখন ডিজিটালাইজ হয়ে যাচ্ছি আমরা। সো মনজো ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনজোতে আপনার ফোন থেকে অনলাইনে অ্যাপ ডাউনলোড করে আপনি অ্যাক্সেস করে নিতে পারবেন, সেইখান থেকেই আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যায়। অ্যান্ড দ্যাটস ইট। 3 দিনের মধ্যে কার্ড এসে পড়ে আপনার কাছে। যেই কোনো কনভেনিয়েন্স স্টোর, বেসিক্যালি আমরা দেশের সুপার শপ যেগুলোকে বলি, এখানে সবচেয়ে ছোট দোকানগুলোকে কনভেনিয়েন্স স্টোর বলে থাকে। এটা আপনার প্রত্যেকটা বাসার আশেপাশে পাওয়া যায়, 5 মিনিট 7 মিনিটের হাঁটা ডিস্টেন্সে। ওইখানে পোস্ট অফিস বলে একটা জায়গা থাকে। তো এটা পোস্ট অফিস এক্স্যাক্টলি আমাদের দেশের পোস্ট অফিসের মতো না, কিন্তু হ্যাঁ কুরিয়ার আপ এন্ড ডাউন হয় এখানে। প্লাস টপ আপ এর ফ্যাসিলিটিটা থাকে, যেভাবে রিচার্জ বলে থাকি আমরা, বিকাশে রিচার্জ করা, যেরকম আমরা দেশে গিয়ে বিকাশের দোকানগুলোতে গিয়ে রিচার্জ করি, ঠিক এইভাবে পোস্ট অফিস থেকে টপ আপ করতে হয় মনজোতে, বা যে কোনো অ্যাকাউন্ট আপনি করতে পারবেন।
সো ওইটাই হয়ে থাকে। অ্যান্ড আপনার অ্যাপেই আপনাকে দেখানো হবে আপনার লোকেশন থেকে কতটুকু ডিস্টেন্সে কোন পোস্ট অফিসের অবস্থান আছে। এগুলো নিয়ে কোনো কিছুই চিন্তা করতে হবে না। একবার যখন আপনার স্টেপ ইন করবেন সবকিছুর সাথে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ। এনআই নিয়ে একটু কথা বলবো। আপনার দেশে থেকে আসার পরে সবার আগে যেটা দরকার হবে কর্মক্ষেত্রে আপনার এনআই নাম্বার, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার। তো এইটা আপনি uk.government যে সাইট থেকে আপনি ইউকে পোর্টালটা লগ ইন করবেন ই ভিসার জন্য, ওই সাইটেই আপনার সবকিছু দেওয়া থাকে। আপনার জিপি রেজিস্ট্রেশন থেকে ধরে সবকিছু পাবেন, যেটা হলো হেলথের জন্য এনএইচএস রেজিস্ট্রেশন বলে থাকে। তো ওইখানে গিয়ে আপনি এনআই নাম্বারটা সবার আগে ইউকে তে আসার পর আপনার সিম দেওয়া থাকবে প্রথম কাজ। এরপরের কাজটাই থাকবে এনআই নাম্বার রেজিস্টার করা। এটা 15 মিনিটের একটা প্রসেস। ওয়ান্স ইউ হ্যাভ ফিলড ইন অল ইউর ডিটেইলস, ওয়ান্স এগেইন আপনার হয়তোবা সফট কপি দিতে হবে বা এনএফসির মাধ্যমে আপনার পাসপোর্ট স্ক্যান করে নেবে, সেলফির মাধ্যমে আপনার ছবি নিয়ে নেবে। আপনার কোনো ডকুমেন্টেশন এখানে ফিজিক্যালি আপনার নিয়ে আসতে হবে না। এনে রাখতে ভালো, সেটা আমি কখনো মানা করবো না, কিন্তু না আনলেও চলবে। ওইটা নিয়ে কেউ ওয়ারি থাকবে না। প্রিন্টিং অনেক এক্সপেন্সিভ এখানে, অলমোস্ট 1 থেকে 1.5 পাউন্ড লেগে যায় 2 থেকে 3টা পৃষ্ঠা প্রিন্ট করতে। আর সব জায়গায় অ্যাক্সেসিবল না প্রিন্ট আউট করা। সো এইটা একটা লুক আউটের ব্যাপার সেটা। তার জন্য বলবো যে ডিজিটালি সবকিছু ক্যাম স্ক্যানার বা ওকেন স্ক্যানার, অনেক ধরনের অ্যাপ আমাদের কাছে অ্যাক্সেসিবল ফ্রি অফ কস্টে। ওইগুলোর মাধ্যমে সব ডকুমেন্ট গুলো ক্লিয়ার সফট কপি গুলো রাখাটাই সবচেয়ে উত্তম। হ্যাঁ, এনআই নাম্বারটা হয়ে গেলে আশা করি আর কোনো বাধা অতিক্রম করবে না আপনাকে। ওকে, গ্রেট। ভাইয়া এখন ভাইয়া তো একবারে অনেকগুলো ইনফরমেশন দিয়ে দিলেন, যেটা আমাদের জন্য সুবিধা হয়েছে। সো ভাইয়া যদি আমি শুরু থেকে স্টার্ট করি, যেভাবে আপনি এয়ার টিকিট কাটলেন, কাটার পরে ভাই আপনার কত কেজি লাগেজ পেয়েছিলেন এবং কোন এয়ারলাইন্সে গেলেন, এবং এয়ারপোর্টে কোনো ধরনের কোনো কোশ্চেন করেছিল কিনা, ইমিগ্রেশনে কী ধরনের কোশ্চেন করলো ভাইয়া? এক্সেলেন্ট। তো শুরু থেকে যদি বলি তাহলে আমি কনভিনিয়েন্ট একটা ফ্লাইটে আসতে চেয়েছিলাম, যেখানে জার্নি টাইমটা খুব কম। ইন দ্য মেইন টাইম আমার এটাও আমি দেখতে চেয়েছিলাম যে লেওভার টাইমটা, যে এয়ারপোর্ট থেকে আমি বিমান চেঞ্জ করব সেইখানে লেওভার টাইমটা যেন কম করে হলে 3 ঘন্টা হয়, বেশি করে হলে 5 ঘন্টা হয়। কারণ 3 ঘন্টার বেশি কম হলে, কারণ দেখা যায় কি আমাদের দেশের এয়ারপোর্ট বর্তমানে যে এয়ারপোর্টটা আছে সেটা একটু এরিয়া ওয়াইজ অনেক ছোট, তো কিন্তু বাইরের দেশের এয়ারপোর্ট গুলো অনেক বড় হয়ে থাকে। ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেটা থাকে একটা ফ্লাইট থেকে আরেকটা ফ্লাইটের গেট পর্যন্ত, এর মাঝখানে আবার একটা সিকিউরিটি চেকও হয়, যেটা আমাদের দেশের মতো অত জটিল হয় না বা ইন্ডিয়ার মতো অতটা জটিল হয় না। খুবই সিম্পল থাকে, বেসিক থাকে, কিন্তু তারপরেও ওইটাতে কিউ থাকে। স্পেসিফিক্যালি বলতে গেলে আমি ব্যবহার করেছি কাতার এয়ারওয়েজ। সো সেটা দেখা গেল যে দোহা ইউজ করে, ওদের ডোমেস্টিকেটেড এয়ারপোর্ট যেটা কাতার এয়ারওয়েজ এর জন্য। সো দোহাতে দেখা গেল যে অনেক রাশ থাকে, অনেক পপুলার একটা ডেস্টিনেশন, কাতারের হাব বলা যায়। সো মোরলেস 1.5 ঘন্টা 2 ঘন্টার যেই লেওভারের অপরচুনিটি গুলো ছিল আমি সেটা নিতে চাই, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে অন্য অন্য দেশে ট্রাভেল করে। আমি জানি 1.5 2 ঘন্টার টাইমটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আমার 3 ঘন্টা ছিল লেওভার, আর 3 ঘন্টাই আমার জন্য চ্যালেঞ্জিং হয়েছে। সো সবাইকে এটা বলবো এটার দিকে যেন নজর রাখে। প্লাস কাতার এয়ারওয়েজে আমি 25 কেজি চেক ইন লাগেজের অ্যালাউন্স পেয়েছিলাম, এবং পাশাপাশি 7 কেজি আমি ক্যারি অন লাগেজের অ্যালাউন্স পেয়েছি। যেখানে আমি আপনাদেরকে বলে রাখি যে ল্যাপটপ ব্যাগটা কেউ ভুলবে না। তো আপনারা ল্যাপটপ ব্যাগে যদি চান কিছু এক্সট্রা জিনিসও নিয়ে আসতে পারবেন। জাস্ট মেক শিওর যে ব্যাগটা ফুল আর বেশি না থাকে, যেন সন্দেহ হয় কারণ যে এখানে হয়তো বা এক্সট্রা ওয়েট ক্যারি করতেছে, তো ওইটাও মাপতে নিয়ে যায়। তো আমার এই ধরনের কোনো চ্যালেঞ্জ হয় নাই। আমার অ্যাডিশনাল কিছু লাগেজ ছিল, সেটার জন্য আমি কাতার এয়ারওয়েজ থেকে আমি এটা অনলাইনে কেটে নিয়েছিলাম। সো আমার অনেকটুকুই অ্যাডিশনাল লাগেজ ছিল, সো ওইটাতে আমরা না যাই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইমিগ্রেশনের কথা বলতে গেলে ইমিগ্রেশনে শুধুমাত্র বাংলাদেশের ইমিগ্রেশনে আমি বলবো যে আমার ক্যাশ লেটারটা দেখতে চেয়েছিল। সো আমি তাদেরকে ক্যাশ লেটারটা প্রোভাইড করি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাকে শুধু জিজ্ঞাসা করেছিল আমার পড়াশোনার টার্ম কতদিন, কোন সাবজেক্ট, এবং আমার পূর্বে কোনো দেশে যাতায়াতের এক্সপিরিয়েন্স ছিল কিনা। সেইগুলো সোজা সাপটা অ্যান্সার আমার দেওয়ার সাথে সাথে আমাকে থ্যাংক ইউ বলে সে আমাকে ছেড়ে দেয়। আমি কাস্টমসে কোনো ইস্যুস ছিল না। দোহা এয়ারপোর্টে কোনো কাস্টমস চেক হবে দোহাতে,
বাট আপনার ইমিগ্রেশন কোনো ভেজাল নেই, এখানে হ্যাসেল নেই। ইউকে তে আসার পর আমি বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পদার্পণ করি। এখানে কিউটা বেশি একটা ছিল না, বিকজ আর্লি মর্নিং ফ্লাইট ছিল। এখানকার টাইমিং এ আমি ভোর 5টায় অবতরণ করি। অ্যান্ড ইমিগ্রেশন অফিসার মোটামুটি অনেক স্টুডেন্টের সাথে অনেক কথাবার্তা বললো, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ক্ষেত্রে আমি খুবই কনভিন্স ছিলাম। সে আমার নাম, আমার পাসপোর্ট নাম্বার এবং আমার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করে, এরপর সে জিজ্ঞাসা করে আমার এখানে কোন কিসের জন্য এসেছি। আমি পারপাসটা তাকে বললাম যে আমি একটা স্টুডেন্ট, আমি স্টুডেন্ট ভিসায় এখানে এসেছি। তারপর সে আমার থেকে আমার ইউনিভার্সিটির নাম জানতে চায়, আমি সেটা বলি। এবং তারপর আমার কাছ থেকে সে জানতে চায় আমার কোর্সের নাম কি, কোর্সটাও তাকে যখন প্রোভাইড করলাম। তারপর আমার কাছ থেকে লাস্ট কোয়েশ্চেন ছিল তার, যে আপনি কি অ্যাকোমোডেশন এখানে বুক করেছেন? আমি বলেছি জি। তো সে আমার কাছ থেকে অ্যাড্রেস জানতে চাই না, কিছু জানতে চাই না, কিন্তু আমি এগুলোর ক্ষেত্রে সব ডকুমেন্টেশন আমি আগে থেকেই নিজের সাথে নিয়ে এসেছিলাম। সফট কপি আর ফিজিক্যাল কপি দুইটাই নিয়ে এসেছিলাম। জাস্ট বিকজ সফট কপি দ্যাট টাইমস আপনার কাছে ওয়াইফাই না থাকলে আপনি অনেক ফাইল জেনারেট নাও করতে পারেন, ডিপেন্ডস আপনি কোথায় স্টোর করেছেন। তো সেই ক্ষেত্রে আমি ফিজিক্যাল কপি গুলো নিয়ে আসছিলাম, কারণ ইমিগ্রেশনে আমি চাচ্ছিলাম না যে আমি কোনো রকমের আনপ্রিপেয়ার্ড একটা ইন্টারভিউ প্রোভাইড করি। সো আই বিলিভ নিজের জিনিসগুলোর ব্যাপারে প্রত্যেকটা মানুষের রাইট, নিজের জিনিসগুলো আমার পরিপূর্ণভাবে আমার জানতে হবে। তো হ্যাসেল ফ্রি এন্ট্রি হয় আমার ইউকেতে, আলহামদুলিল্লাহ। ভাইয়া সো অ্যাকোমোডেশনটা ভাই কীভাবে ম্যানেজ করলেন? ভাই কি এখান থেকে কি ঠিক করে গিয়েছেন, নাকি আপনার কোনো এখানে রিলেটিভ ছিল বা ফ্রেন্ড সার্কেল ছিল তাদের মাধ্যমে ভাই ঠিক করলেন? রাইট, আলহামদুলিল্লাহ আমার আল্লাহর রহমতে এখানে মাল্টিপল রিলেটিভ আছে। মোস্ট অফ দেম আর বেসড ইন লন্ডন, যেটা হয়ে থাকে আমাদের বাংলাদেশ থেকে সবাই বড় শহরে থাকতে চায়। সো লন্ডনে ছিল, বাট আমি তো ইউনিভার্সিটিটা সিলেক্ট করি ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে। বিজনেসের জন্য আমাদের ইউনিভার্সিটি যেই পর্যায়ে আছে, সো ইটস লাইক আমি খুবই প্রিভিলেজ এন্ড লাকি, মানে এরকম একটা ইনস্টিটিউটে আমি পড়ার সুযোগ পেয়েছি। কারণ বিদেশে এসেও যদি 1000 বা 1100তম ইউনিভার্সিটিতে পড়তে হয়, তাহলে বিদেশ আসার দরকার কি, দেশে পড়াই ভালো, সেটা আমার চিন্তাধারা ছিল। সো ওই দিক দিয়ে ভালো। আর অ্যাকোমোডেশনটা সিলেক্ট করা হয়, আমি কিছু বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলি যারা অলরেডি এখানে পড়াশোনা করছিল বিভিন্ন সিটিতে থেকে। তো সবাই আলটিমেটলি ফ্ল্যাটেই শিফট হয়, যেটা কনভিনিয়েন্ট, টাকা পয়সার দিক দিয়ে সব দিক দিয়ে মানে ম্যানেজেবল। কিন্তু প্রথম অবস্থায় আমি এরকম কিছু চাচ্ছিলাম না যে একটা আনকমফোর্টেবল সিচুয়েশনে চলে যাব। সো আমি অনলাইনে একটু স্টাডি করি, রিসার্চ করার পর দেখতে পেলাম যে অ্যাম্বার স্টুডেন্ট অ্যাকোমোডেশন বলতে একটা সাইট ছিল। সো এটা অবভিয়াসলি কোনো প্রমোশন ব্যাপার স্যাপার না, নামটা কি আবার যদি বলতেন ভাই একটু, নামটা যেন কি আমি বললেন? আপনাদেরকে জাস্ট জানিয়ে দিচ্ছি। অ্যাম্বার স্টুডেন্ট, AMBER, অ্যাম্বার স্টুডেন্ট অ্যাকোমোডেশন। ওরা বেসিক্যালি 4টা বড় বড় যে দেশ আমাদের, যেখানে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ, যেখানে বাংলাদেশ থেকে যেতে চায় সবাই, USA, কানাডা, অস্ট্রেলিয়া, UK। সো এই 4টা দেশেই ওরা সার্ভিস প্রোভাইড করে থাকে। ওদের মতো ইউনি অ্যাকোমোডেশন আরো অনেকগুলো আছে। আমি এই দুইটা নিয়ে কাজ করেছি, রিসার্চ করেছি। সো আই নো দিস টু। সো আমি দেখলাম যে আমার স্টুডেন্ট অ্যাকোমোডেশনটা কোনটা সবচেয়ে কনভিনিয়েন্ট আমার ইউনিভার্সিটি লোকেশন থেকে। বিকজ আমি প্রথম 1 মাসের প্রিপারেশন এটা নিয়ে এসেছি, আমি এখানে অভ্যস্ত হব। আমি 1 মাস আগে যাচ্ছি আমার ইউনিভার্সিটি ডেস্টিনেশনে। সো আমার এখানে সবকিছু চিনতে হবে, জানতে হবে। সবার আগে আমার যেই একটা পরিচয় ইউকেতে, সেটা হলো আমার ইউনিভার্সিটি। এছাড়া আমার কোনো অভিভাবক ওইখানে নেই ওইভাবে বলতে গেলে। সো আমি ইউনিভার্সিটি আশেপাশেই থাকতে চেয়েছিলাম। অ্যান্ড ওইখানে আমি ওদের কাছে মাল্টিপল স্টুডেন্ট অ্যাকোমোডেশনের কন্ট্যাক্ট থাকে। সো ওই সবগুলোর প্রাইস রেট দেওয়া থাকে একটু হাই, একটু এক্সপেন্সিভ। বাট প্রথম 1 মাসের জন্য ইট ওয়াজ ওয়ার্থ ইট। কারণ আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে কোথায় উঠবো এই চিন্তা ভাবনা থেকে এটাই ভালো যে আমি 1 মাসের ব্যবস্থাটা করে আসি। তো আমি 4 উইকের প্ল্যান নেই, যেখানে আমার উইকলি 164 পাউন্ডস ছিল, উইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। বাট আমি সবকিছু সুযোগ সুবিধা পাই। একটা সিঙ্গেল রুম, যেখানে আমার লেটস সে পার্সোনাল একটা ওয়াশরুম ছিল, যেখানে 24 আওয়ার্স হিটিং সিস্টেম ছিল, সেন্ট্রালাইজড, যেটা রেগুলেট করার মতো একটা রিমোটও ছিল। পাশাপাশি হট অ্যান্ড কোল্ড বাথের অপশন ছিল। ওয়েল ইকুইপড একটা কিচেন, যেখানে গ্যাস স্টোভ, ইলেকট্রিক ওভেন, টোস্টার, তারপর কেটেল ফর ওয়াটার হিটিং, মাল্টিপল স্টোভস উইথ অ্যাডিশনাল স্টোরেজ। তারপর আপনার লিভিং রুম, কমন গেট টুগেদার রুমস, অনেকগুলা গেমস
জিম, সবকিছু সুযোগ সুবিধা মিলিয়ে আমি অ্যাকোমোডেশনটা নিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার ফার্স্ট মান্থ ওইখানে ছিল। সো আমি এটা বাংলাদেশ থেকেই করি, অ্যান্ড অনলাইনে পেমেন্ট করতে হয়। সো বাংলাদেশ থেকে কিছু রেস্ট্রিকশন আছে, আপনারা ভালো করেই জানেন। 300 ডলার বেশি সো পেমেন্ট করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে রেস্ট্রিকশনস এর ব্যাপারে কতটুকু কিভাবে করে করতে হয় আপনারা সবাই সেটা ভালো জানবেন। ওইভাবে প্রসিডিউরটা এক্সিকিউট করলেই হয়ে যাবে। সো ভাইয়া বাসা নিলেন, দেন ইউকেতে গেলেন, দেন ইউনিভার্সিটি ভাইয়া। সো ইউনিভার্সিটি যেদিন ফার্স্ট দিন ভাই ইউনিভার্সিটিতে গেলেন, ইউনিভার্সিটির কেমন লাগলো? কি কি ফ্যাসিলিটিস ভাই আছে যেটা ভাই আপনার প্রিভিয়াস ইনস্টিটিউশনে ছিল না? সো এবং ইউনিভার্সিটি কালচার, ক্লাসরুমের এনভায়রনমেন্ট, ফ্যাকাল্টি, দেন ক্লাসমেটস, এই ব্যাপারে ভাই যদি একটু বলতেন ভাইয়া। পড়াশোনার স্টাইল, যে যদিও খুবই ছোট্ট একটা সময়, বাট এতটুকু সময় আসলে আপনার রিয়েলাইজেশন বা আপনার থিঙ্কিংটা কেমন কি হচ্ছে? অলরাইট। সো প্রথম কথা হলো কি, আমার ক্লাসেস 6 জানুয়ারি থেকে শুরু হয়েছে। সো আমি এখন পর্যন্ত 1 সপ্তাহ ক্লাসই করে গেছি। আগামীকালকে থেকে আমার সেকেন্ড উইক ক্লাস শুরু হবে। তো আজকে আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি, এটা আহ, দেখা যাচ্ছে যে সেকেন্ড উইক শুরু হয়ে গেছে, বাট স্টিল আমার ক্লাস আজকে ছিল না। সো ফার্স্ট উইকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। সো প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হলো এনরোলমেন্ট প্রসেস, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা সবার জেনে নেওয়াটা খুবই দরকার। True. সো আপনাকে ইউনিভার্সিটি আপনার সাথে কন্ট্যাক্ট করবে আপনার প্রি এনরোলমেন্ট প্রসেস কমপ্লিট করার জন্য। যে এখানে কিছু ডকুমেন্টেশন সাবমিট করতে হবে, আপনার ইউকে নাম্বার, ইউকে অ্যাড্রেস আপডেট করতে হবে। এই জিনিসগুলো আপনি ইউকে তে আসার পরেই করতে পারবেন, এটাই খুবই স্বাভাবিক। আপনি বাংলাদেশ থেকে আপনি জানবেন না আপনার কোন ঠিকানা হবে। সিন্স এই ইউনিভার্সিটির ডকুমেন্টেশনের উপরে আপনি ভবিষ্যতে সবকিছু ডিপেন্ড করবে, ফ্রম মাইগ্রেটিং টু ডিফারেন্ট ভিসা ক্লাস টু এনিথিং। সো এইটা খুবই প্রয়োজনীয় যে আপনার ইউনিফর্ম যে কোনো একটা ঠিকানা থাকে, এন্ড ওইটাই যেন আপনি অ্যাক্সেস করতে পারেন, কারণ আপনার সব কিছু ঠিকানাতেই আসবে। সো এটা ইউকে তে আসার পরেই করার চেষ্টা করবেন, কেউ বাড়ি থেকে করে এসে সবকিছু অগ্রিম করার চেষ্টা করবেন না অন্য কারোর অ্যাড্রেসে। সো আসার পরে এইগুলো করার পরে আপনাকে একটা স্লট বুক করার সুযোগ দেওয়া হবে। ওই স্লটে আপনি বুক করে আপনি এনরোলমেন্ট যেদিন আপনার ফার্স্ট ডে অফ ক্লাস যেদিন, সেদিন থেকে সো অন আপনি এনরোলমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এনরোলমেন্ট হওয়ার পরে আপনাকে আপনার স্টুডেন্ট আইডি প্রোভাইড করবে, এর আগ মুহূর্তে আপনাকে দিবে না। আমার শুধু একটাই শর্ত ছিল ইউনিভার্সিটির, যে প্রি এনরোলমেন্টের আগে আমার 50% টিউশন ফি কমপ্লিট হতে হবে। So, আলহামদুলিল্লাহ আমি মোর দেন 50% টিউশন ফি আমি কমপ্লিট করে বেস থেকে এসেছি। সো ওইটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল না। অ্যান্ড তারা বেসিক কিছু আপনার সাথে কথাবার্তা বলবে। ইটস বেসিক্যালি এগেইন ইন্টারঅ্যাক্টিভ সেশন এনরোলমেন্টের দিন। স্টুডেন্ট স্টুডেন্ট সাপোর্ট কাউন্সিল এরকম একটা সংস্থা আছে ইউনিভার্সিটি মেইন বিল্ডিং। আপনি যখন ঢুকবেন, ঢোকার পর সেখান থেকে আপনাকে গাইড করবে আপনার প্রসেসটা কি। ইউ ডোন্ট হ্যাভ টু বি নোন, আপনার শুধু কথা বলার আগ্রহটাই থাকতে হবে, এর বাইরে কিছু লাগবে না। বাকি এটা সম্পূর্ণভাবে তারা হেল্প করবে। আর আমার ক্ষেত্রে খুবই ভালো ছিল, আমার প্রিক্যাস ইন্টারভিউ যে ভদ্রলোক নিয়ে থাকে অ্যালেক্স কার্টার, তো উনি নিজে সেইখানে ছিল। আর অনেক ফ্রেন্ডলি একটা মানুষ, সে আমার সাথে অনেক বেশি জলি ওয়েতে কথাবার্তা বলেছে, আমাকে অনেক ওয়েলকামিং একটা ভাইব এবং ওয়ার্মথ প্রোভাইড করেছে। Great. সো এটা অনেক কনভিনিয়েন্ট ছিল আমার জন্য ওনার সাথে ওপেন আপ হওয়ার ক্ষেত্রে। and people out here are genuinely well mannered. আমরা হয়তো আগে থেকেই জানি অনেকে, তো এখানে ভদ্রতাটা না তাদের মুখে না তাদের ব্যবহারেও প্রকাশিত হয়। আমার কাছে সেটা খুবই ভালো লেগেছে। সো আফটার নোয়িং আপনার নাম, ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার বাংলাদেশের অ্যাড্রেস, এইগুলো ভেরিফাই করার পর আপনাকে আপনার কোর্স আপনি কোন কোর্সে পড়াশোনা করছেন, আপনার কোর্স স্টার্টিং ডেট, এন্ডিং ডেট, এই কথাগুলো বলার পরে আপনাকে ভেরিফাই করে আপনাকে স্টুডেন্ট আইডি প্রোভাইড করবে। ডোন্ট ওয়ারি, এনরোলমেন্ট প্রসেসটা অন্য আরেকটা স্টুডেন্টই করে, হয়তোবা যারা আগে থেকে পড়াশোনা করছে তারাই করে থাকে। সো ভবিষ্যতে আপনারও এই সুযোগটা থাকবে, আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মানে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্ট করে দিচ্ছে। এটাই হয়ে থাকে। এনরোলমেন্ট হয়ে যাওয়ার পরে জি, সো এখানে ওই স্টুডেন্ট গুলো দে আর পেইড আউট হিয়ার টু ডু দ্যাট পারপাস। ওইটা হলো কি বেসিক্যালি তখন ওরা জব নিয়ে থাকে ইউনিভার্সিটি আন্ডারে। আপনার জব শুধুমাত্র বাইরে বুঝতে হবে তা না, ইউনিভার্সিটিতে যে কত রকমের জব আছে সেটা আপনারা আজকেই বুঝতে পারবেন। আমাদের ইউনিভার্সিটিতে প্রত্যেকটা কাজই প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্টরাই করে, বাইরের স্টুডেন্টরাও করতে পারে, বাট প্রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট স্টুডেন্টদেরকেই দেওয়া হয়। সো তাহলে ভাই তাহলে অনেক সুবিধা একটা স্টুডেন্ট যদি অন ক্যাম্পাস জব পায়, তাহলে ভাই আমার মনে হয় যে এটা তো
এটা কি 20 আওয়ার্সের মধ্যে কি কাউন্ট হয়, এনআই জবের মধ্যে কাউন্ট হয় নাকি ভাই এনআই জবের বাইরে ভাই এটা থাকে? না না, ইউনিভার্সিটিতে যে জবটা থাকে সেটা শুধুমাত্র এনআই জব। 20 আওয়ার্স আপনার যেটা অ্যালাউন্স থাকবে পার উইক, আপনি শুধু ওইখানে ওইটার মধ্যেই কানেক্টেড থাকে। অ্যান্ড দ্য গুড পার্ট ইজ আপনার যে সময় ক্লাস থাকবে কখনো ওরা ওই শিফট গুলো দেয় না, তো আচ্ছা, আপনার ওইটা নিয়ে চিন্তিত থাকতে হবে না। তো ওইটা ওইভাবেই ম্যানেজ হয়ে পেমেন্ট যায়। কেমন হবে আপনার কোনো আর আইডিয়া আছে নাকি ভাই এখানে? নতুন এখানে পার আওয়ার পেমেন্ট কেমন করে? মিনিমাম স্কেল থেকে তারা প্রোভাইড করে। আমার আহ, প্রথম যে স্টুডেন্ট অ্যাকোমোডেশন আমি যেটাতে উঠেছিলাম প্রথম 1 মাসের জন্য, সেখানে আমার একটা ইন্ডিয়ান একটা বন্ধু হয়। তো সেপ্টেম্বর থেকে আসে ডিফারেন্ট কোর্সের জন্য। তো ওর ও ওইখানে জব করে। তো ওর পেমেন্ট, ওর একদম এন্ট্রি লেভেলের জব। আমি বলতে চাচ্ছি না কি জব, বাট এন্ট্রি লেভেলের জব। বুঝতে পারছি। এন্ট্রি লেভেলের জবে ও মিনিমাম ওয়েজ স্কেল 11.44, বাট ও 13.67 পাচ্ছিল। আচ্ছা 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 আচ্ছা, ও তাহলে তো পার আওয়ার যদি সে স্লট দিচ্ছিল না। 2,000 ওকে, সো ওকে দিতে পারেন ইউনিভার্সিটি, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে 20 আওয়ার্স এর স্লট দিতে পারেন ইউনিভার্সিটি, বাট 18 আওয়ার্স এর স্লট দেয় উইকলি। সো ওর শিফট থাকে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত। সো ওর কোনো ক্লাস সকাল 9টায় শুরু হয় না, 10টা থেকে ওর ক্লাস। আচ্ছা আচ্ছা, ইয়াস, সো কনভিনিয়েন্টলি ও সপ্তাহে 4 দিন করে যাচ্ছে। দ্যাটস গ্রেট। ভাইয়া এই যে ক্লাসরুম ফ্যাসিলিটিসগুলি কেমন এবং ক্লাসের এনভায়রনমেন্টটা কেমন থাকে, আপনার ক্লাসমেট কোন দেশের এবং পড়ানোর স্টাইলটা কেমন, এডুকেশন সিস্টেমটা কেমন ভাই যদি একটু বলতেন অ্যাস্টোরের? রাইট, সো যারা দেশের বাইরে অলরেডি পড়াশোনা করেছেন বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আমাদের বাংলাদেশে পড়াশোনা করছেন, ওরা অনেকটুকুই equipped with the modern technological touch in their classrooms, right? সো আমাদের দেখা যাচ্ছে সেমিনার হলের মতো ক্লাসগুলো, যেখানে মাল্টিপল ফ্যাসিলিটিস থাকে, মাল্টিপল মনিটরস, অনেক টেকনোলজিক্যাল স্টাফস এন্ড এভরিথিং। এখানে কোনো ব্যতিক্রম নেই। ইনফ্যাক্ট আমার প্রথম সাথে যতগুলো ক্লাস হয়েছে, সো আমি দেখেছি যে 8 to 10 মনিটরস ছিল। সো লাইক একটা স্টুডেন্টের যে সোজা শুধু ফ্যাকাল্টির দিকে তাকিয়ে পড়তে হবে এমন কিছু না, চতুর্দিক দিয়ে মনিটরস ডিসপ্লেতে তার প্রেজেন্টেশন গুলো পড়তে আচ্ছা হচ্ছিল, আচ্ছা যেটাই ইউনিফর্ম ইউনিফর্ম মনিটর, প্রথম প্রাইমারি মনিটর যেটা সে প্রেজেন্ট করছে সেটা সব দিক দিয়ে দেখা যাচ্ছিল। আচ্ছা সো কোনো পার্টিকুলার স্টুডেন্ট যেহেতু ক্লাসগুলো ইউ শেপে থাকে সেমিনার হলের মতো, সো আচ্ছা ভিউ পয়েন্ট সব দিক দিয়ে সমান। কারোর রিফ্লেকশনের কারণে বা দেখা যাচ্ছে অ্যাঙ্গুলার সমস্যার কারণে যে ভিউতে সমস্যা না হয় কন্টেন্ট, ওইটার দিকে তারা ভালো করে নজর দিয়েছে। হুম পাশাপাশি রুমগুলো হিটেড, সেন্ট্রালাইজ হিটিং সিস্টেম আছে রুমে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আর গ্রেট। অ্যাস্টেনে অ্যাস্টেন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি নিয়ে একটু কথা বলতে চাই। আমার প্রোগ্রাম ডিরেক্টর সুখেন্দার সাল, সে বর্ন ইন ইউকে, বাট অরিজিনালি সে একজন ইন্ডিয়ান, তার রুট ইন্ডিয়ান। সো বাট দ্য ওয়ে শি মেড আস কমফোর্টেবল উইথ এভরিথিং। তো প্রথম দিন ইন্ডাকশনটা না প্রপার ইন্ডাকশন হয় এখানে। তো দে অ্যাকচুয়ালি লেট ইউ নো কি কিসের সাথে কিভাবে পরিচিত হতে হবে, অ্যাসাইনমেন্ট বা অ্যাসেসমেন্টের প্রসিডিওর গুলো কি, ফিজিক্যালি এক্সাম হলে কি কি হবে, ইন পার্সন ক্লাস কাকে বলে, তারপর রুটিনের মধ্যে কোন চিহ্নটা কিসের জন্য ব্যাখ্যা করে, সবকিছু আপনাকে একদম ছোট্ট একটা বাচ্চার মতো একদম ধরে ধরে শিখে দিচ্ছে। ধরে ওইভাবেই আপনাকে শিখিয়ে দিচ্ছে। সো ওইগুলো নিয়ে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি জিজ্ঞাসা করেছিলেন আমার কোন দেশের ক্লাসমেট গুলো হচ্ছে। হুম হুম তো এখানে তো অনেকগুলো কান্ট্রি স্টুডেন্টস দেখলাম, বাট আলহামদুলিল্লাহ আমার ক্লাসে মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ফ্রম ভিয়েতনাম, হংকং, চায়না, আচ্ছা ফিউ পার্টস অফ আফ্রিকা, ব্রাজিলিয়ান স্টুডেন্ট আছে, তারপর স্কটল্যান্ডের আছে, রোমানিয়ান আছে, আর ইন্ডিয়ান অনেক বড় একটা পপুলেশন, আর আমি একজন একা বাংলাদেশি সেখানে। তা আমরা কেন বাংলাদেশের ভাই ভালো ভালো ইউনিভার্সিটি যাচ্ছি না আমরা? আমি বলবো না একটা ইউনিভার্সিটির কথা। সো ওই ইউনিভার্সিটির ক্লাসরুমে একটা স্টুডেন্ট যাওয়ার পর আমাকে বলছে যে ভাই আমি মনে হয় যে বাংলাদেশের ডেফোডিল ইউনিভার্সিটির কোনো ক্লাসরুমে ঢুকছে আর কি, ওখানে এত পরিমাণ আসলে ডেফোডিল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল আর কি। সো এটা আসলে হওয়া উচিত যে একটা ইউনিভার্সিটিতে একটা, আমি এত টাকা খরচ করে আমি ইউকেতে যাচ্ছি, সো আমার ক্লাসরুম যদি আসলে সবই যদি বাংলাদেশি এবং ইন্ডিয়ান বা পাকিস্তানের থাকে,
তো আসলে আমি তো এত পয়সা খরচ করে ইউকেতে না পড়তে গিয়ে আমি দুবাইতেই পড়ালেখা ভালো ছিল আর কি। সো যেহেতু দুবাই ক্লাসরুমগুলো আসলে এরকমই হয় আর কি, যে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানিদের একটা ডোমিনেশন থাকে আর ক্লাসরুমে। সো মাল্টিকালচারাল ক্লাসরুম হলে পর মনে হয় যে আসলে লার্নিংটা ওই মাল্টিকালচারাল আসলে আমাদের লার্নিংটা হয়, যে আমরা অনেক কিছু অনেক জায়গা থেকে আমরা শিখতে পারতেছি। সো দ্যাটস অ্যামেজিং। এমনি আসলে পড়াশোনার পাশাপাশি আদার্স অ্যাক্টিভিটিস ফ্যাসিলিটিসগুলি কী কী আছে যেটা মনে করতেছেন যে আসলে একটা স্টুডেন্টের জন্য খুবই বেনিফিটে, যেটা ভাই আপনি সেদিন বলছিলেন যে আসলে একটা স্টুডেন্ট যদি জব পায় সেই কারণে আসলে একটা স্টুডেন্টকে গড়ে তোলা হয় স্টুডেন্ট ইউনিভার্সিটিতে। তো এই ব্যাপারে ভাই যদি কিছু বলতেন। সো আপনার এখানে আমার যে কোর্স, এই কোর্সে হলো গিয়ে টোটালি হলো গিয়ে 13টা মডিউল, কম্পালসারি 13টা মডিউল। সো 13টা মডিউল আমার এক বছরের টার্মের মধ্যে কমপ্লিট করা হবে উইথ মাই সামার অ্যান্ড উইন্টার ব্রেকস, কিপিং এভরিথিং ইন কনসিডারেশন। সো নট নেসেসারিলি 13টা মডিউলের মধ্যে আমার 13টাই ক্রেডিটেড মডিউল। আমার শুধুমাত্র 10টা মডিউল ক্রেডিটেড আর 3টা হলো কি নন ক্রেডিটেড মডিউল। সো এখানে কোনো অ্যাসেসমেন্ট হবে না, বাট ক্লাসেস আর কম্পালসারি অ্যান্ড অ্যাটেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে খুবই বেশি ইম্পর্টেন্ট। সো যেখানে বর্ষণ ভাই যেটাকে হাইলাইট করলো সেই মডিউলটা হলো অ্যাসিস্ট্যান্ট গ্লোবাল অ্যাডভান্টেজ। ঠিক আছে ভাই? অল গুড, অল গুড, অল গুড। সো বর্ষণ ভাই যেটা হাইলাইট করলো সেই মডিউলটা হলো অ্যাসিস্ট্যান্ট গ্লোবাল অ্যাডভান্টেজ। মোরলেস প্রত্যেকটা কোর্সের জন্যই এই মডিউলটা কম্পালসারি। অ্যান্ড এখানে প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে এমফাসাইজ করে, যেমন আমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জন্য সিআইপিডি অ্যাক্রিডিটেশন। সো ইটস আ বডি যারা হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টটাকে আলাদা করে সার্টিফাইড করে, যেন প্রত্যেকটা স্টুডেন্ট ইউনিভার্সিটি থেকে বের হয়ে এই কোর্সটা কমপ্লিট করে লাইসেন্সড হয় টু ওয়ার্ক ইন দ্য ইউনাইটেড কিংডম, হুইচ ইনক্লুডস ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ড। সো এখানে যেন একটা ইউনিফর্ম স্ট্যান্ডার্ড তারা পায়, এর জন্য এই কোর্সটা খুব ইম্পর্টেন্ট। আই হ্যাভেন্ট হার্ড অন্য কোনো ইউনিভার্সিটি থেকে বলতে যে আমাদেরকে এই সুবিধা দিচ্ছে। ট্রু ট্রু ট্রু। দেন ভাই সেখান থেকে কি করে ডিরেক্টলি ওখান থেকে কি আপনার যেমন আপনারা বলেন সিপিআই না সিআইপি? সিআইপিডি। আচ্ছা। আর সেক্ষেত্রে আপনার যদি বিজনেসের অন্য কোনো কোর্সে একটা স্টুডেন্ট যায় সেক্ষেত্রে তাদের তো আলাদা আলাদা অ্যাক্রিডিটেশন থাকে ভাই। এক্স্যাক্টলি। সো প্রত্যেকটা কোর্সের জন্য আলাদা আলাদা বডি থাকে, অর্গানাইজেশন থাকে, তো তাদের অ্যাক্রিডিটেশনটা ওইভাবে ডিফার করে, কিন্তু এই মডিউলটা সবার জন্য সেম। তো মডিউলের ভিতরে যার যেই স্পেশালাইজেশনের উপরে যেই অ্যাক্রিডিটেশনটা থাকবে সেইটা এমফাসাইজ করেই আপনাকে প্রোভাইড করা হবে। ওইটার জন্য একজন না, 2টা ফ্যাকাল্টি মেম্বার্স অ্যাসাইন থাকবে। সো স্টুডেন্ট রেশিও ইজ রিয়েলি গুড। লাইক লেটস সে প্রত্যেকটা 10টা স্টুডেন্ট বা 8টা স্টুডেন্টের জন্য একটা ফ্যাকাল্টি, এরকম করে থাকে। অ্যান্ড যখন 20-এর অধিক স্টুডেন্ট চলে যাবে তখন আরেকটা ফ্যাকাল্টি অ্যাসাইন্ড হবে, যাতে এখানে কোনো সমস্যা না হয়। প্লাস স্টুডেন্ট প্লেসমেন্ট সেল বলে একটা জায়গা আছে, এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট যারা অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য আসে এবং যারা প্রেজেন্টেশন স্কিলস, আমি আমার ডিসিপ্লিনের কথা বলছি, যাদের প্রেজেন্টেশন স্কিলস, যাদের বার্গেনিং স্কিলস, কাটিং এজ মানে স্কিলস অ্যান্ড টুলস অ্যান্ড টেকনিক্স গুলো যাদের আয়ত্তে করা, বা যারা আয়ত্ত করতে নিজেকে একটু ব্রাশ আপ বা পলিশ করতে আসছে, যে আমার এটা ফিল্ড, আমি এই ফিল্ডে চাকরি চাই, তাদের জন্য এটা আইডিয়াল লোকেশন, এটা আমার মনে হয়েছে। এখন যদি কেউ যদি পড়াশোনা না করতে চায়, জাস্ট আমি এন্ট্রি চাইতেছে, তাহলে ভাই এখানে আইটেম না, কারণ আপনার পড়াশোনায় মাথা নষ্ট হয়ে যাবে। এখানে পড়াশোনা যেমন তেমন পড়াশোনা না। তো একটু স্ট্রিক্টলি তারা দেখে ব্যাপারগুলো। পড়াশোনার জন্যই পড়াশোনা, ওইটা মাথায় নিয়ে আসতে হবে। কারণ আমার প্রথম উইকে আমি অ্যাসাইনমেন্ট পেয়েছি, ফার্স্ট ডে আমার ক্লাসে আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আর আমার প্রেজেন্টেশন সেকেন্ড ডে অফ দ্য ক্লাসে ছিল। সো ইউ হ্যাভ টু বি রেডি ফর দ্য টাস্ক। আচ্ছা ভাই, এইটা কিন্তু আসলে ভাই একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমার কাছে জিনিসটা ভালো লাগছে আসলে ভাই। আমি তো স্টুডেন্ট হিসেবে যাচ্ছি, তো আসলে আলটিমেটলি আমার কাজ তো পড়াশোনা করা, এবং এই পড়াশোনা চাপের কারণে কিন্তু ভাই একটা স্টুডেন্টকে একবারে ফুলি রেডি হয়ে এসে তার জব ফিল্ডে এসে যেতে পারতেছে। যদি আসলে ওরকম নাম কামাতে যদি পড়াশোনা করার জন্য আসলে কোনো স্টুডেন্ট যেত আসলে, তাহলে ভাই অ্যাস্ট্রন না। সো একটা যেই স্টুডেন্ট আসলে আলটিমেট গোল সে একটা প্রফেশনাল ক্যারিয়ারে গিয়ে ভালো করবে, সেই টাইপের স্টুডেন্ট আসলে অ্যাস্ট্রনে যাওয়া উচিত। ওইখানে গিয়ে সে একটা ভালো একটা এনভায়রনমেন্টে যেখানে আসলেই পড়াশোনা হয়। যেমন সাগর ভাই যেটা বলছিলেন যে আপনার ডে ওয়ানে আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে। সব ইউনিভার্সিটিতে আসলে এত তো মানে জোর জবরদস্তি করে পড়াশোনা করানো হয় না। অনেকে আছে যে আপনি জাস্ট অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে তুমি তোমার অ্যাসাইনমেন্ট তোমার মতো করে করো,
বা যেখান থেকে পারো তুমি এখান থেকে করে নিয়ে আসো। বাট অ্যাস্টনের মতো যে ইউনিভার্সিটিতে ওদেরকে যে একেবারে ধরে ধরে পড়ানো হচ্ছে এবং খুব মানে টাইটলি পড়ানো হচ্ছে, আসলে ফাঁকিবাজি দেওয়ার মানে খুব একটা বেশি সুযোগ নাই। সো এই ফাঁকিবাজি যদি না দেয় একটা স্টুডেন্ট, তার যদি 1 বছরের মাস্টার্সটা কমপ্লিট করে ফেলতে পারে, সে মনে হয় যে তার মাস্টার্সটা কমপ্লিট করার পরে আই হোপ সে তার জব ফিল্ডে গিয়ে ভালো একটা কাজ করতে পারবে। কারণ যেহেতু অনেক ভালো ভালো প্রফেশনাল বডির সাথে ওদের অ্যাক্রিডিটেশন রয়েছে, তো সেক্ষেত্রে একটা স্পেশালিস্ট হয়েই সে তার জব ফিল্ডে জয়েন করার কথা আর কি ভাইয়া, অ্যাজ পার সাগর ভাইয়ের বক্তব্যে আসে যা বুঝতে পারছি আর কি। ভেরি ট্রু। একটা ইউনিভার্সিটি যা যা করণীয় আমার মনে হয় যে সে সেটা সম্পূর্ণভাবে কভার করছে। আসলে এর পরে যদি কিছু, তারপরে যদি জব না হয়, তখন নিজের দিকে আঙ্গুলটা দেওয়াটাই আমার মনে হয় যে ভালো। বিকজ এত কিছু দেওয়ার পরে এর বাইরে আসলে না চাওয়ার কিছু থাকে না। বিকজ আই বি ভেরি ফ্র্যাঙ্ক, আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে প্লেসমেন্ট সেল কনসেপ্টটাই নেই। হ্যাঁ, আমার ইন্ডিয়াতে পড়ার অভিজ্ঞতা ছিল, সেখানে আমি প্লেসমেন্ট সেলে যেতে পেরেছি, আমার প্লেসমেন্টও হয়েছিল আলহামদুলিল্লাহ। ইট ওয়াজ এ ডিফারেন্ট ইস্যু আমি প্লেসমেন্ট নিয়েছি কি নেই নেই, বাট আমার কাছে ওই সুযোগগুলো ছিল। সো প্লেসমেন্ট জিনিসটা না খুবই দরকার, বিট অ্যাট দ্য মিনিমাম স্কেল লেভেল। একটা এন্ট্রি লেভেলের স্যালারি হোক একটা স্টুডেন্টের জন্য, কিন্তু একটা নিউ কামারকে না বাইরের দুনিয়াতে সহজে অ্যাকসেপ্ট করে না। কিন্তু যখন ইউনিভার্সিটির সাথে সেই অর্গানাইজেশন বা ইনস্টিটিউট গুলোর টাই আপ থাকে, তখন একটা স্টুডেন্টের জন্য না অ্যাটলিস্ট দিন শেষে জানা যায়, স্বাচ্ছন্দ্য বোধ করার একটা জায়গা থাকে যে আমি বের হচ্ছি, হোক আমার স্কেলটা খুবই ন্যারো, বাট আমি এখান থেকে শিখবো, আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করবো, আর সেটা আমাকে ভবিষ্যতে অনেকটা হেল্প করবে। সো এই ব্যাপারগুলো দেখতে খুবই ভালো লেগেছে, বিকজ ইউকে ইজ আ ভেরি কম্পিটিটিভ জব মার্কেট। এখানে আপনার ইটস নট আ কান্ট্রি যেখানে আপনার যেন তেন স্টুডেন্টও চাকরি পাবে। আমি কোনো পার্টিকুলার নাম নিচ্ছি না, বাট অনেক মডার্ন কান্ট্রিতেই যেন তেন স্টুডেন্টও চাকরি পায়। এইখানে আপনি ওই চিন্তা নিয়ে কখনোই আসবেন না। আপনি যদি স্পেশালাইজড হন, ইউ হ্যাভ টু ফাইট উইথ দ্য মাল্টি কালচারাল পিপল। এখানে প্রত্যেকটা মানুষের সাথে সিআইপিডি অ্যাক্রিডিটেশন যখন আমার কোর্সে হয়ে যাবে, তখন আমি এখানে একটা ব্রিটিশ সিটিজেন আর ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেনের সাথে আমি কম্পিট করে সেম ইকুইভ্যালেন্ট সাপোর্ট নিয়ে আমি তাদের সাথে কম্পিট করে আমি এখানে জব সিকিউর করার সুযোগ পাবো। জব সিকিউর করতে পারি আর না পারি সেটা আমার ব্যর্থতা বা দক্ষতা, কিন্তু আমাকে সেই সুযোগটা দেওয়া সুযোগটা হচ্ছে, আছে। আমি সেটাই হাইলাইট করতে চাচ্ছি। এক্স্যাক্টলি। ভাই এখন বার্মিংহামে ভাই আসলে জব অপরচুনিটিস কেমন কি রয়েছে? আহ, এখন ভাই আপনি কোনো জব পেয়েছেন কিনা, বা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন কিনা, কোনো অফার পেয়েছেন কিনা, পেলে কেমন টাইপের জবস? যদি ভাই আসলে এইটার ব্যাপারে আসলে অনেক স্টুডেন্টেরই কনসার্ন থাকে যে আসলে আমি আর্ন করে কেমন টিউশন ফিস দিতে পারবো নাকি, বা এই ব্যাপারটা ভাই। রাইট, ভেরি ট্রু। আমি মনে করি আসলে প্রত্যেকটা মানুষেরই এই জিনিসটা মাথায় নিতে হবে। কারণ পড়াশোনার পাশাপাশি দেখা গেল যে স্টুডেন্টরা যদি ফ্যামিলি থেকে কিছু ফ্যামিলি প্রিভিলেজ থাকে, যারা সাপোর্টটা পেয়ে থাকে, তো প্রত্যেকটা ফ্যামিলি প্রিভিলেজ থাকে না, সেই সাপোর্টটা পেয়ে থাকে না। ভেরি ট্রু ভাই, ভেরি মোর অর লেস আমার ক্ষেত্রেও সেম। আই হ্যাভ টু ডিপেন্ড অন মাই স্কলারশিপ অর মাই ওন সেলফ ফান্ডিং। সো যে বয়সে এসে পড়েছে, সেখান থেকে অতটা ফ্যামিলি থেকে ডিপেন্ড করা যায় না। But somehow the other, that's how it works out. So জব অপরচুনিটি আছে, নাই আমি বলবো না। খুব বেশি আছে বা একদম নাই, আমি দুইটার দিকে কোনটার সাথে সহমত নয়। যে জব করতে চায় ওর জন্য জব আছে, যে ঘরে বসে জব খুঁজে তার জন্য জব নাই। এটা খুবই বাস্তবতার সাথে একটা বিষয়। মানে আগ্রহটা আপনার থাকতে হবে, ধারণাটা থাকতে হবে। সো বেসিক্যালি যেটা হয় যে এনআই স্কেলে সবাইকে বেতন দেওয়া যায় না। আর বিশেষ করে যেখানে এশিয়ান কমিউনিটিতে আছে, সাউথ এশিয়ান পার্টিকুলারলি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান। সো এখানে ইউকে তে আপনি শ্রীলঙ্কান, নেপালিস কমিউনিটি অত বড় না। বাংলাদেশ, ইন্ডিয়া আর পাকিস্তান, এই তিনটাই এখানে প্রমিনেন্ট কমিউনিটি সাউথ এশিয়ার মধ্যে। তো তারা সবাই আপনার কাছ থেকে মিনিমাম স্কেলে সর্বোচ্চ পরিশ্রমটা নিতে চান। তো আপনারও এটা নির্ণয় করতে হবে যে আপনার যোগ্যতাটা কোথায়, মানে আপনি কিসের জন্য আসছেন। আপনি 10টা জায়গায় চেষ্টা না করে আপনি যদি বলেন আমি জব পাচ্ছি না শুধুমাত্র 4টা 5টা জায়গায় ট্রাই করে, তখন কিন্তু এটা আপনার সাথে আপনি অন্যায় করছেন। তো আপনার এখানে স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে, সব স্টুডেন্ট আপনাকে সত্যটা বলবে এবং সাহস দেখাবে, আপনাকে অ্যাকচুয়াল পিকচারটা বুঝাবে, এটা কেউই করবে না। সেটা একটা বিষয় আপনার জানতে হবে। সেকেন্ডারি, আপনি যখন জব খুঁজতে যাবেন, এখানে একটা মানে ডোর টু ডোর প্রসিড করে অ্যাপ্রোচ করার একটা সুযোগ আছে। সবকিছু ডিজিটালাইজড হওয়ার সত্ত্বেও অনলাইনে আপনি তো সব অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু আপনি যখন সামনাসামনি গিয়ে তাদের দরজায় গিয়ে আপনি জানাবেন যে আমি জব করতে আগ্রহী, সেটা খুবই পজিটিভলি দেখে প্রত্যেকটা আচ্ছা।
চেইন রেস্টুরেন্ট কেএফসি বলেন, আহ, এখানে আপনি ম্যাকডোনাল্ডস বলেন, বার্গার কিং বলেন, পিৎজা হাট বলেন, নান্ডোস বলেন, এর বাইরে আরো এখানকার ইউকে বেস যে চেইন গুলো আছে, গ্রেগস, তারপর আপনি আছে পাপায়াস, এরপর উইং স্পট, এই ধরনের যেগুলো আছে, পাশাপাশি আরো জাপানিজ চাইনিজ রেস্টুরেন্ট যেগুলোর সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত না। তো এই ধরনের চেইন রেস্টুরেন্ট গুলোতে আপনি দরজার বাইরেই লেখা থাকবে যে জব সিকার এইখানে অ্যাপ্লিকেশন করতে পারো, বা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো। সো এটা তো আপনার কাছে অবভিয়াসলি আছে। তার পাশাপাশি আপনি যখন ওভার দ্য কাউন্টারে গিয়ে কারোর সাথে ইনকোয়ারি করবেন, আপনার একটা জায়গায় সচেতন হতে হবে যে আপনি ম্যানেজারের সাথে কথা বলছেন ওই ব্রাঞ্চের। আচ্ছা। অ্যাটলিস্ট এইটা যদি কনফার্ম না করে আপনি কথা বলেন, কখনোই কোনো এমপ্লয়ি চাবে না ওর কম্পিটিশন, যে অলরেডি কাজ করতেছে সে কখনোই আপনাকে বলবে না হ্যাঁ জব ফ্যাসিলিটি এখানে আছে। তো এটাও মাথায় রাখতে হবে। একটা নেগেটিভ প্রমোশন ইউটিউবে খুবই বিরাজ করছে, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটাররা কতটুকু প্রোভাইড করছে আমি জানি না, বাট ইন্ডিয়ান আর পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটাররা খুবই স্ট্রিক্টলি এটাকে প্রমোট করছে যে এখানে কোনো চাকরি নেই, এখানে সবাই মরতেছে, দেশ থেকে ডিপোর্ট, ইউকে থেকে ডিপোর্ট করে দিচ্ছে। জানি আমার জন্য একটা ইনিশিয়াল ফেজ, যতটুকু আমি দেখছি এখানে কেউ কম্পিটিশনটা বেড়ে যায় এটা কেউই চায় না। তো এটা মাথায় নেবেন, এবং আপনি সঠিক জায়গায় এনকোয়ারি করছেন এটা আপনার মাথায় রাখতেই হবে। কারণ আপনি যদি একটা এমপ্লয়িকে বলেন যে জব আছে কিনা, সে কখনোই বলবে চাইবে না যে তার কম্পিটিশন বেড়ে যাক বা তার ওয়ার্ক আওয়ার্স কমে যাক। সো দ্যাটস ইট। আর এমনি ভাই জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাস বা 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে মিডল পর্যন্ত ভাই মনে হচ্ছে একটু সব কান্ট্রি, মানে সব কান্ট্রি বলতে সব ওয়েস্টার্ন কান্ট্রিতে আসলে একটু জব ক্রাইসিস থাকে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে শীত থাকে এবং জাস্ট ক্রিসমাসটা শেষ হয় আমার জানা মতো ভাই। আসলে এখন আপনি কি আসলে এই জিনিসটা কি দেখছেন, বা আপনার এখান থেকে যাদের সাথে কথাবার্তা হচ্ছে তারা কি বলছে আর কি? ভেরি ট্রু। সো আমি এখানে আসার পর আল্লাহর মতে আমার স্পিকিং কমিউনিকেশন স্কিলে আমার কয়েকটা ল্যাঙ্গুয়েজ জানা ছিল যেগুলো আমি ব্যবহার করতে পারি। তো আলহামদুলিল্লাহ আমি সেই ক্ষেত্রে আমি মাল্টিকালচারাল বন্ধু বান্ধব বানানোর সুযোগ পেয়েছি। সো আমি কোনো সুযোগ এখানে ছাড়িনি। একটা মানুষ যদি সিকিউরিটি জব করে, একটা মানুষ যদি রিসেপশনিস্ট হয়ে থাকে, একটা মানুষ যদি বাসের মধ্যে ভ্রমণ করে, আমি সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। আমি বিলিভ করি এখানে আমার কোনো আত্মীয় স্বজন, অ্যাপার্ট ফ্রম ফিউ রিলেটিভস ইন লন্ডন, বার্মিংহামে আমার কোনো আত্মীয় স্বজন নেই। সো আমার যেটা করতে হবে, নেটওয়ার্কিং এর মাধ্যমে বন্ধু বান্ধব বানাতে হবে এবং সবকিছু জানতে হবে। আর একটা জিনিস, আপনি রিসার্চ বেসডে অনলাইনে যে ডিটেলস গুলো পাবেন, আর নিজে থেকে এনকোয়ারি করে আপনি মানুষের সাথে কথা বলে যে জিনিসগুলো জানবেন, এটার মধ্যে তফাৎ থাকবে। 10টা মানুষের সাথে কথা বললে আপনার কাছে একটা ব্যালেন্স আসবে যে আমি কোন মতামতটা গ্রহণ করবো, কোনটা আমার কাছে যুক্তিযোগ্য মনে হয়। সো এক্স্যাক্টলি সেম ওয়েতে আমি এখানে যাদের সাথে কথা বলি সবার কাছ থেকে এটাই জানতে পারি, যেটা আমি আগে থেকে অবগত ছিলাম, যে জানুয়ারি ফেব্রুয়ারিটা প্রত্যেকটা ওয়েস্টার্ন কালচার কান্ট্রিজ গুলোর জন্য একটু স্কার্স থাকে জব মার্কেটে। টকিং অ্যাবাউট পার্ট টাইম জব হিয়ার, ফুল টাইম না। যাদের ফুল টাইম ওদের এই রেস্ট্রিকশন গুলো থাকে না। দ্য রিজন বিং সিম্পল, ওরা আমাদের মতো প্রপার্টি টার্মসে চলাফেরা করে না, যে আমার পার্টিকুলার অ্যামাউন্ট আমি এক্সপেন্ডিচার থাকবে মান্থলি বেসিসে, তারপর আমার প্রপার্টি বেসে থাকবে যেখান থেকে একটা ফিক্সড ইনকাম আসবে। দে নট রিলায়েবল টু দ্যাট। দে ওয়ার্ক, দে আর্ন, দে স্পেন্ড। দ্যাটস দ্য কালচার আউট হিয়ার। তো মডার্ন কালচার, সরি ওয়েস্টার্ন কালচার গুলোতে এটাই প্রমিনেন্ট। অ্যান্ড সিন্স ডিসেম্বরে এদের নিউ ইয়ার এবং ক্রিসমাস থাকে, সো ক্রিসমাস সেলিব্রেশনটা বেসিক্যালি নভেম্বর থেকেই শুরু হয়ে যায়। যারা খ্রিস্টান প্রমিনেন্ট কান্ট্রি গুলোতে যারা ট্রাভেল করেছেন ওরা খুব ভালো করে জানেন যে নভেম্বর থেকেই ক্রিসমাস সেলিব্রেশনটা শুরু হয়ে যায়। যেমন আমাদের রমজান ব্যাপী আমাদের সেলিব্রেশন হয় বাংলাদেশে, যার জন্য একটা আবহাওয়া থাকে, পরিবেশ থাকে। So exactly the same scenario, এখানে ক্রিসমাসটা অনেক হাইপড আপ একটা ফেস্টিভ্যাল। অবভিয়াসলি ইটস দেয়ার প্রাইমারি ফেস্টিভ্যাল। ইভেন ইস্টারের জন্য ওরা মোটামুটি 15 দিন 20 দিন ছুটি দিয়ে থাকে, কোনো কোনো ইনস্টিটিউট 1 মাসেরও ছুটি দেয়। সো ডিসেম্বর, বাই দ্য এন্ড অফ ডিসেম্বর দ্য ইউজুয়াল কনসেপ্ট ইজ যা আছে তুমি সবকিছু তোমার খরচ করে তারপর আবার নতুন করে তোমার সেভিংস যতটুকুই আছে ওইটা দিয়ে জানুয়ারি ফেব্রুয়ারিটা একটু চিল মোডে যাক, বেশি কাজের জন্য বের হবো না। So, ছোটখাটো যে ফান্ড গুলা, যারা পার্ট টাইম জব গুলো বেশি দিয়ে থাকে, ওরা তখন ইনঅ্যাক্টিভ থাকে। সো উইচ ব্রিংস আ লিটল স্কারসিটি ইন দ্য জব মার্কেট। বাট এখানে একটা বড় আরেকটা স্লোগান আছে, যে মার্চে চাকরি না পায় কখনোই চাকরি পাবে না, বিকজ মার্চে সবচেয়ে বেশি হায়ারিং হয়, বিকজ এভরিওয়ান কামস ব্যাক টু দ্য নর্মাল টাইম আফটার দেয়ার সেলিব্রেশন ইজ ডান, 2 মাসের রেস্ট এন্ড এভরিথিং। এন্ড আরেকটা বিষয়টা জানতে হবে যে এই সময়টাতে এখানে ঠান্ডাও থাকে বেশি, বিকজ ইটস দ্য উইন্টার টাইম। সো এখানে থেকে অনেক মানুষ জাস্ট ফর ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড তারা বের হয়ে যায়। তো
দেখা যাচ্ছে যে একটা গ্রুপ অফ পিপল যারা রিল্যাক্স করতে চায়, আরেকটা গ্রুপ অফ পিপল যারা ব্রোক, এন্ড দ্য থার্ড গ্রুপ অফ পিপল যারা ট্রাভেলে চলে যায়। তো তখন একটু স্কারসিটিটা তৈরি হয় ফর জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আপনি একবার জবে ঢুকে গেলে জানুয়ারি ফেব্রুয়ারি তো আপনার কাছে চাকরি থাকবে, নতুন হায়ারিংটা খুব কম হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে, এটা মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। আচ্ছা ভাইয়া, তাহলে অ্যাপার্ট এখন ফ্রম দ্যাট ভাইয়া এভরিথিং। বাসা নিলেন যেখানে, তো এখন কি ভাই আপনি কি এই প্রাইভেট অ্যাকোমোডেশনে যাচ্ছেন নাকি এখনো আপনি যেখানে গিয়ে উঠেছেন সেখানেই থাকবেন, এবং বাসা ভাড়া কেমন, এবং বাসা ভাড়া কি ইজিলি পাওয়া যাচ্ছে নাকি ভাই? রাইট। সো বার্মিংহামে সাউথ এশিয়ান কমিউনিটি অনেক স্ট্রং কমিউনিটি। আপনারা যারা স্ট্যাটিস্টিক্স ঘাটাঘাটি করবেন তারা দেখবেন যে এখানে ব্রিটিশ হোয়াইটদের পার্সেন্টেজ পপুলেশন হলো 49%, অ্যান্ড বাকি অন্য অন্য মাল্টিকালচারাল ডাইভার্সিটিতে 51। সো বেসিক্যালি ওদের দেশে ওরা এখন মাইনরিটি, আমরা মেজরিটি, উইচ ইজ ভেরি আনলাইকলি, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে আহ, বাসা এখানে সবাই নিয়ে থাকে। আপনি ব্রিটিশ ফ্যামিলিতেও বাসা পাবেন, স্টুডেন্ট অ্যাকোমোডেশন ইজ ভেরি পপুলার হিয়ার। তো প্রত্যেকটা প্রাইভেট ল্যান্ডলর্ডও থাকে, কাউন্সিল হাউসেসও থাকে, যেগুলোর ওনার সাউথ এশিয়ান হয়ে থাকে মূলত। এর পাশাপাশি আমি যেরকম স্টুডেন্ট অ্যাকোমোডেশন যেটা হস্টেল টাইপের ছিলাম, ওই সুবিধাগুলো থাকে। এটা একটু এক্সপেন্সিভ, কিন্তু ওইখানে আপনাকে সবকিছুতেই সুবিধা দেওয়া হয়, মানে আপনার কোনো কিছু ঘাটতি থাকবে না। আমি সেটার ভিডিও ভবিষ্যতে আপলোড করবো আপনাদেরকে দেখানোর জন্য ইনশাল্লাহ। কেমন ছিল আমার সেই স্টুডেন্ট অ্যাকোমোডেশন, সেটা বর্ষক ভাইয়ের সাথে কথা বলেই হয়তো আপনাদের কাছে পৌঁছে দিব। ইনশাল্লাহ। আর তার পাশাপাশি এখন যেখানে আছি আমি, সেখানে আমার কস্ট পড়ছে 420 টাকা মান্থলি বেসিসে। সেটা আমার সব রকমের বিলস ইনক্লুডেড। আমার একটা সিঙ্গেল রুম, প্লাস আমি লিভিং এরিয়া যেখানে বসে আপনার সাথে কথা বলছি, এখানে একটা সোফা আছে। আমাদের ওনার অনেক বেশি একটা ভালো মানুষ। সে আমাদেরকে গত পরশুদিন আমি বলেছিলাম খেলা দেখতে পারি না বাংলাদেশে, সে একটা টিভি দিয়ে গেছে যেন বাংলাদেশে খেলা দেখতে পারি। আচ্ছা, গ্রেট। অ্যান্ড তার পাশাপাশি সেন্ট্রাল হিটিং সিস্টেম। হ্যাঁ, একটা জিনিস মাথায় নিয়ে আসতে হবে, ইউকে তে যত কম বেডরুমের বাসায় আপনি শিফট হতে পারেন তত ভালো, কারণ এখানে একটার বেশি দুইটা ওয়াশরুম খুব রেয়ার কেসেই হয়। বিকজ বাড়িগুলো বেসিক্যালি 1800 বা 1700 শতাব্দীর বাড়ি। কিছু কিছু বাড়ি দেখা যাচ্ছে যেটা 1900 শতাব্দীতে বিল্ড হয়েছে। সো এই দেশে কালচারালি অনেক পিছনে যাওয়া হয়। আমি ইট ডেটস ব্যাক টু আ লং হিস্ট্রি। সো এখানে বাড়িগুলো অনেক সাস্টেনেবল ভাবে তারা তৈরি করে, যেটা 100, 150, 200 বছর সাস্টেইন করে। সো এখনো ওয়াশরুমটা মডার্ন স্টাইলের, দুইটা তিনটা ওয়াশরুম একটা বিল্ডিং এরকম ভাবে নেই। সো এটা মাথায় রেখে আসবেন, ওইভাবে সিলেক্ট করবেন। And 350 to 450 is a good amount for single room house. আর আপনি শেয়ার্ড অ্যাকোমোডেশনে যদি যান, একটা রুমে দুজন শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি 300 টাকা, কিছু কিছু ক্ষেত্রে 280 টাকা বা 320 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো ওই অপশনটা আছে তো যেটাতে অ্যাফোর্ডেবল। আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। বেড, ম্যাট্রেস, আপনার স্টোরেজের জন্য ক্যাবিনেট, পড়ার টেবিল, চেয়ার, এই সব কিছু ওনারা প্রোভাইড করে থাকে। আপনার এগুলো কিছুই কিনতে হয় না। আচ্ছা, এটা এখানকার একটা কালচার। সো ইয়েস। দ্যাটস গ্রেট ভাইয়া। মাত্র 1 মাস অনুযায়ী ভাই আসলে আপনার কাছ থেকে যে ধরনের আমরা ইনফরমেশন পেলাম, আশা করি ভাই আসলে ইনশাল্লাহ ইন দ্য লং রান ভাই আপনার কাছ থেকে আরও আমরা ইনফরমেশন পাবো। নো ইস্যু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমাদের খুব ভালো লাগছে ভাইয়া। ইনশাল্লাহ আমার মনে হয় যে বাইরে যখন যাব আমরা ভাইয়ের সাথে, ইনশাল্লাহ আমি ক্যাম্পাস ট্যুরও দিব আমাদের অ্যাস্টন ইউনিভার্সিটিটা কেমন। সো ভাই, আপনি যারা এখন অ্যাস্টনে যেতে যাচ্ছে তাদেরকে আপনি কি আসলে কি সাজেস্ট করবেন নাকি অ্যাস্টন যাওয়ার জন্য, আসার জন্য আর কি? অ্যাস্টন থেকে আপনার ব্যাচেলার বা মাস্টার্স সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, এপ্রিল ইনটেক রয়েছে। সো আপনি লাস্ট যদি আপনার আপনার এই 1 মাসের এক্সপিরিয়েন্স থেকে যদি স্টুডেন্টদের সাথে শেয়ার করতেন। আমি খুবই ক্লিয়ারলি একটা জিনিস তুলে ধরতে চাই সবার কাছে। অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স কোর্সে বাংলাদেশ থেকে আমারও 4টি স্টুডেন্ট এসেছে, তাদের সাথে আমার যোগাযোগ করার একটা সৌভাগ্য হয়েছে। তারা খুবই ভালো মানুষ আলহামদুলিল্লাহ। অ্যাপার্ট ফ্রম দ্যাট বাংলাদেশি স্টুডেন্ট তেমন নেই, কিন্তু এটার রিজনটা এইখানেই যে বাংলাদেশ থেকে একটা ডিফারেন্ট মেন্টালিটি নিয়ে অনেক স্টুডেন্ট মাইগ্রেট করে। কিন্তু যারা শুধুমাত্র পড়াশোনা করতে চায়, যে আমি স্টুডেন্ট ভিসাটা না, আমি শুধুমাত্র স্টাডির জন্যই, আমি আমার প্রাইমারি টার্গেট এটা, এর বাইরে যেসব সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা তো আমি অবশ্যই নিব, কিন্তু আমার গোল থেকে আমি সরে আসবো না। এন্ড আই বিলিভ মাস্টার্সে যারা আছে, ইটস জাস্ট আ সিঙ্গেল ইয়ার প্রোগ্রাম। 1 বছরের জন্য আপনি এনআই জব করলে 880 পাউন্ডস মিনিমাম আপনার পে স্কেল। এটা আপনার যেই চাকরি দিকে আপনাকে ওটা দিতেই হবে।
600 টাকার উপরে কোনো সুস্থ মানুষের খরচ হওয়ার কথা না। সো আপনার কাছে বাকিটা ল্যাভিশ একটা এক্সপেন্ডিচার করার জন্য একটা ভালো amount থাকছে। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দোজ থিংস। যদি আপনার পড়াশোনার চিন্তা থাকে, জাস্ট কাম টু ইউনিভার্সিটিজ উইচ আর হায়ার ইন র্যাঙ্কিং। আর আপনি কখনো ইউনিভার্সিটির ওভারঅল র্যাঙ্কিংটা দেখবেন না, আমি সবাইকে এটা বলবো। আপনার কোর্সের র্যাঙ্কিংটা দেখবেন, কারণ আপনি যেটা পড়বেন আপনার সেটা দেখা উচিত। And, এক্স্যাক্টলি। আমি সেখানে প্রিভিলেজ, আলহামদুলিল্লাহ। রাসেল গ্রুপ অফ ইনস্টিটিউটের নামে অনেক প্রশংসা শুনে থাকি, কিন্তু কিছু ইউনিভার্সিটিস থাকে যারা রাসেল গ্রুপ অফ ইনস্টিটিউশনকেও পিছিয়ে ফেলে আসে। সো অ্যাফটার ইজ ওয়ান অফ দেম। এন্ড আলহামদুলিল্লাহ, যদি পড়াশোনা করতে চান, জীবন করতে চান আপনার ক্যারিয়ার ওরিয়েন্টেড ফিল্ডে, সো কাম টু এসএল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সো ভাই আমাদের এই পডকাস্টটা যাবে আসলে আমাদের একটা ইউটিউব চ্যানেলের যে চ্যানেল রয়েছে তার একটা প্লেলিস্ট রয়েছে যে ইউকে আড্ডা। সো ইউকে আড্ডাতে আমরা এই ভিডিওটা আমরা আপলোড করবো ইনশাল্লাহ আমাদের এই ট্রিপলা চ্যানেলেই। সো থ্যাংক ইউ সো মাচ। এখানে আসলে আপনার সহ আরও বেশ কিছু স্টুডেন্ট যারা আসলে ইউকেতে রয়েছে তাদের এক্সপিরিয়েন্সটা আসলে আমি শেয়ার করার চেষ্টা করি। সো থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ ভাই আমরা আরও সামনে অনেক ভিডিও তৈরি করব ইউকে লাইফস্টাইল নিয়ে, অ্যাস্ট্রনের লাইফস্টাইল নিয়ে। যেহেতু ভালো একটা ইউনিভার্সিটিতে ভাই আসলে সবাই পড়তে চায়, যেহেতু একটা বড় একটা ইনভেস্টমেন্ট এটা বাংলাদেশ স্টুডেন্টের জন্য। তো সেক্ষেত্রে আসলে ইনভেস্টমেন্টের জন্য একটা ভালো একটা ইউনিভার্সিটিতে হয়, ভালো কোর্সের উপরে হয়, তাতে আসলে আউটকামটা ভালো আসবে ইনশাআল্লাহ। ভেরি ট্রু, ভেরি ট্রু। আপনার সাথে আমি কমপ্লিটলি এগ্রি করছি এই ক্ষেত্রে। আম, বাকিটা সবার কিসমতের উপরে, কারণ সবকিছু তো আর হাতে করে তোলা যায় না। সো যতটুকুই না পাওয়ার আহ, ততটুকুই দেওয়ার চেষ্টা করে, মানে যেটা না পেলেই না, এর চাইতে বেশি দেওয়ার চেষ্টা করে তারা। সো সবাই এইভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে আসেন। আর যারা কিনা জানুয়ারি ইনটেকে আসছেন তাদেরকে সবার আগে একটা সতর্কতা দিয়ে রাখি, ঠান্ডায় বসবাস করতে হবে সেই মানসিকতা নিয়ে আসবেন। কারণ এখানে টেম্পারেচার যেটা এখন দেখাচ্ছে সেটাই টেম্পারেচার না, একদিনে 10 ডিগ্রি ওঠানামা করে। সো শরীরের জন্য এটা খুব খারাপ। সো ইউ হ্যাভ টু বি রিয়েলি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এপ্রিল থেকে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য খুব একটা বেশি মানে ওয়েদার প্রবলেম হয় না। তারা মনে হয় যে একটা মানে একটা কমফোর্টেবল ওয়েদারের মধ্যে মনে হয় তাদের এন্ট্রিটা হয় আর কি। It's a very soothing weather during that part of the time of the year. So usually এখানে যাদের সাথে আমার যারা 4-5 বছর ধরে আছে, ওদের সাথে কথা বলে যতটুকু আমি জানতে পারলাম যে তখন 18 বা 19, at the worst case রাত্রেবেলা বা ভোরবেলা 8, 9, 10 ডিগ্রিতে না, কিন্তু ইউজুয়াল ডে টাইম 18 ডিগ্রি 19 ডিগ্রিতে থাকে। তো এটা বাংলাদেশের শীতকালের মতো। সো হুম হুম। তখন বাংলাদেশে যদি একটা দুইটা লেয়ার পরে কাটানো যায়, সেইখানেও সেটা ওইভাবেই করা যাবে। And, হ্যাঁ, এখানে তো রিক্সা নেই, তো পায়ে হেঁটেই অনেকটা পথ পাড়ি দিতে হয়। ঠান্ডাটা লাগার চান্স তখনই থাকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এভরিথিং ফাইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সাগর ভাই। এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন ভাই, অনেক 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 খুশি হয়েছি। ইনশাল্লাহ ভাই এটা আমরা পরবর্তীতে আরও এপিসোড এটার ব্যাপারে আমরা ইনশাল্লাহ আরও আগাবো ইনশাল্লাহ। ইট ওয়াজ মাই প্রিভিলেজ। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম ভাই।